আচ্ছা, এই বৃষ্টি ভেজা সন্ধ্যা একটু রোমান্টিক হলে কোনো দোষ হবে জোনাকি? আজ বড্ড বেহায়া হতে ইচ্ছে করছে। কেন এমন হচ্ছে একটু বলতে পারবে? আচ্ছা, তোমার কি হচ্ছে না? বলেই মাথার উপর থেকে ছাতাটা সরিয়ে ফেললেন। লহমায় ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিধারা পতিত হলো মুখশ্রীর ওপর। ঘন ঘন পলক পড়ল চোখের। হিমধারায় লোমকূপ দাঁড়িয়ে তাদের উপস্থিতি জানান দিচ্ছি। চটজলদি রোদিকের ছাতা ধরা হাত স্পর্শ করলাম। অস্ফুট সরে বললাম, কি করছেন? ভিজে যাচ্ছি তো। কি হয়েছে তাতে? একদিন একটু ভিজলে দোষীর কি? জামা কাপড়গুলো ভিজে যাচ্ছে যে, আন্টি রাগ করবে। পরক্ষণেই বলিষ্ঠ পুরুষালী হাতের সাহায্যে হাতে রক্ষিত জামা কাপড়গুলো কেড়ে নিলেন। অন্য হাতের মুঠোয় ছাতাটা গুজে দিলেন। অতঃপর জামা কাপড় নিয়ে ধাবিত হলেন। আমি দাঁড়িয়ে রইলাম, অপেক্ষায় মশগুল। পরক্ষণেই অন্তঃকরণে হানা দিল, তিনি নিশ্চয়ই ফিরে আসবে। তখন তার সামনে হাঁটা সম্ভব হবে না, তাই ধীরে ধীরে হাঁটার প্রয়াস করলাম। তৎক্ষণাৎ রোদিক জামা কাপড় রেখে উপস্থিত হলেন। হাত থেকে ছাতাটা নিয়ে ছুঁড়ে ফেলেন অদূরে। হাত ধরে ঘোরাতে লাগলেন। দৃঢ়ভাবে মাটিতে বারবার পা করার নিমিত্তে ব্যথায় কুঁকড়ে উঠছি, তবুও হাসার চেষ্টা করছি। ধীরে ধীরে পায়ের দিকে দৃষ্টিপাত করতেই রক্ত দেখতে পেলাম। পানির সাথে বয়ে চলেছি। কি করা উচিত ভুলে গেলাম। যখন তখন রোদিকের দৃষ্টি সেদিকটা যেতে পারে, তখনই প্রশ্ন করবে। কি উত্তর দিব আমি? পরনের ওড়নাটার সাহায্যে রোদিকের মুখ ঢেকে দিলাম। পানি মুছতে মুছতে বললাম, চলুন না, অন্য একদিন ভিজব। শরীরটা ভালো লাগছে না। রোদিক বিচলিত হলেন। ওড়নাটা সরিয়ে উত্তেজিত কণ্ঠে বললেন, কি হয়েছে জোনাকি? বলো আমাকে, প্লিজ বলো। শরীর খারাপ লাগছে? চলুন না। ঠিক আছে, চলো। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। রোদিক কিছু দূর গিয়ে ফিরে এলেন। ডান হাত ধরে কৌতূহলে সরে বললেন, কি হয়েছে বলো তো? ভিজবে না বলছো, আবার যেতেও চাইছে না, ব্যাপার কি? কোলে নিন না, আদুরে আবদার। ভ্রু কুচকালেন রোদিক। রোদিক তোয়াক্কা করলেন না, হাত ধরে টান দেওয়ার প্রয়াস করল। দুপা ফেলতেই চোখ মুখ কুচকে গেল। সন্ধিয়ান চোখে অবলম্বন করলেন। হুট করেই নিচের দিকে চাইলেন তিনি। হাঁটু গেড়ে বসলেন। ডান পা হাঁটুর উপর তুললেন সযত্নে। স্পর্শ করলেন পায়ের পাতা। দাঁতের দাঁত চেপে ধরলাম। কেঁপে উঠলাম। কিয়ৎক্ষণ পর্যবেক্ষণ করে গম্ভীর কণ্ঠে বললেন, কি হয়েছে তোমার পায়ে? চুপ, মিথ্যা একদম বলবে না। বলতে ইচ্ছে করলে বলবে, নতুবা নয়। গম্ভীর কণ্ঠে শাসালেন। থমকে গেলাম আমি। তার কণ্ঠ অতিশয় সরল হলেও আমার সমীপে সরল লাগলো না। মিনমিনে সরিয়ে বললাম, ও ওয়াশরুমে পা স্লিপ করে পড়ে গেছিলাম। দেখতে পাই রোদিকের শক্তপোক্ত হাতটা আমার গালে বিকট শব্দে বিচরণ করলো। পুড়ে উঠল জায়গাটায়। তবে ব্যথাটা তীক্ষ্ণ হলো না। বৃষ্টির পানির নিমিত্তে শব্দ হলো একটু জোরে। থেমে গেল কথন। ঈষৎ ফাঁক হওয়া ওষ্ঠদ্বয় পরস্পরের থেকে বিচ্ছিন্নই রইল। সেকেন্ড খানিকের নিমিত্তে চোখের পলক থমকালো। নিঃশ্বাস টানলাম। রোদিক চোখ রাঙালেন। আমি মাথা নত করলাম। বুকে হাত গুজলেন তিনি। ললাটে সরু ভাঁজ ফেলে ত্যাগা গলায় বললেন, থামলে কেন বলো? শুনি কত মিথ্যা বলতে পারো। সাহস কি করে হয় একবার বারণ করা সত্ত্বেও মিথ্যা বলছো? এখন তোমার কাছ থেকে শিখতে হবে ওয়াশরুমে পড়ে গেলে ব্যথাটা কেমন হয়। পরবর্তীতে মিথ্যা বলা দুঃসাহস হলো না। ততক্ষণে বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে গেছি উভয়। রোদিক ভ্রু কুচকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছু মুহূর্ত। অতঃপর কোলে তুলে নিলেন। একদম ড্রয়িং রুমে এসে থামলেন। মিতা আন্টি, মা আর ইয়ানাত উপস্থিত ছিল শুধু। আমাকে সোফায় বসিয়ে দিলেন। টি টেবিল টেনে পা রাখলেন উপরে। সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা দেখে বলো তো এটা কিভাবে হয়েছে? জোনাকি তো বলছে ওয়াশরুমে পড়ে গিয়ে এমন হয়েছে। তোমাদেরও কি তাই মনে হচ্ছে? স্লিপ করে পড়লে কালচে দাগ পড়বে, নতুবা ভেঙে যাবে। এমন খাত খাত কি হবে? রোদিক নির্বিকার দৃষ্টিতে ইয়ানাতের দিকে চেয়ে বলেন। মিতা আন্টি বসলেন। পায়ের জখমে হাত বোলালেন। বিচক্ষণতার পরিচয় দিলেন। মুখ তুলে বললেন, সুচলো কিছু ঢুকেছিল নিশ্চয়ই। লাইক সেফটিপিন, সুচ, আলপিন। তবে এত আঘাত কেন পাবে? ইচ্ছে করে এমনটা কেউ করেছে। মিতা আন্টির বিচক্ষণতার দৃষ্টি আকর্ষণ করল ইয়ানাতের দিকে। আমাকে সহ্য করতে পারে না এটা নতুন কিছু নয়। গম্ভীর গলায় বললেন, ইয়ানাত, এটা কি তুমি করেছ? আমি কেন করব? স্টপ। হ্যাঁ অথবা না। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা পছন্দ করি না। সামান্য একটু ধাক্কার লাগার কারণে ইয়ানাতের ফোনটা মাটিতে পড়েছিল। স্ক্রিন একটু ভেঙেছিল।
তাই বলে সেদিন কোষে চর বসিয়েছিল জোনাকির গালে। রৌধিক সোজা সাপটা বললেন। ইয়ানাত নিশ্চুপ, তার দৃষ্টি বিরক্তকর, নাক ফুলিয়েছে, মুখশ্রীতে বিরাগী একটা ভাব। মিতা আন্টি পরপর 2 চর দিলেন ইয়ানাতের গালে। আমি ধরতে গেলে বাধা দিলেন আন্টি। স্টাফদের নির্দেশ দিলেন মেডিসিন বক্স আনতে। অতঃপর আন্টি সোফায় বসলেন। ইয়ানাতকে কড়া আদেশ দিলেন আমার পা ব্যান্ডেজ করিয়ে দিতে। যেহেতু আঘাত তিনি করেছেন, তাই তাকেই ব্যান্ডেজ করে দিতে হবে। তিনি আমার বড়, ব্যান্ডেজ করাতে হলে অবশ্যই পায়ে হাত দিতে হবে। আমি না করলাম, কিন্তু রৌধিক শুনলেন না। আমাকে ধমক দিয়ে বসিয়ে রাখলেন। তার কথা একটাই, আরেকবার কিছু বলেনি বলে এবার সুযোগ পেয়েছে। এবার শাস্তি দিলে এমন করবে না। মিতা আন্টিও সায় দিলেন। ব্যান্ডেজ না করে দিলে ইমতিয়াজ আহমেদের কাছে বিচার দিবেন। ইয়ানাত তার বাবা বলতে ভীতিগ্রস্ত, তাই ক্ষোভে ফুঁসতে থাকেন। আমি পায়ের উপর পা তুলে তেঁতুলের দানা চিবুছি। দানা দুটো আমার ব্যাগে পেয়েছি, শুকিয়ে শুটকি হয়েছে। কবে রেখেছিলাম জানা নেই। রৌধিক শাওয়ার নিতে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, বের হওয়ার নামই নেই। অদ্ভুত মশাই, এতক্ষণ কি করে? একে সাবানের অ্যাড করতে দেওয়া উচিত। সাবানের শও থাকবে না। আমার প্রোগ্রাম মানসিক উদ্বেগের ছেদ ঘটল মৃদু শব্দে। মস্তক উঁচু করতে রৌধিকের বলিষ্ঠ দেহ নজর কাটল। পুনরায় মাথা নত করলাম। মশায়ের তবে শাওয়ার শেষ হয়েছে। স্বচ্ছ দর্পণের সম্মুখে দাঁড়িয়ে স্পষ্টবাদী কণ্ঠে বললেন, যাও নিচে গিয়ে 1 কাপ কফি নিয়ে এসো। আমি পায়ের দিকে আশাহত দৃষ্টিতে চাইলাম। ব্যথাহত পা বিধে তিনি আমাকে কোলে করে এনেছেন। এখন বলছি আমাকে গিয়ে কফি বানিয়ে আনতে। আমাকে নড়তে না দেখে পুনরাবৃত্তি করলেন, যাবে? আমি পা নিয়ে নিচের দিকে ধাবিত হলাম। সিঁড়ি বেয়ে নিচে নামতেই কফির কাপ ধরিয়ে দিলেন মিতা আন্টি। আমি কাপ নিয়ে উপরে উঠে এলাম। উনি কাপ নিলেন ঠিকই, তবে কথনভঙ্গি দেখালেন না। আমি নামক একজন প্রাপ্তবয়স্কী তরুণী এখানে আছি, তাকে দেখে মনে হচ্ছে না। হুট করে তিনি বললেন, 1 পায়ে নাকে ধরে দাঁড়িয়ে থাকো। মানে? হতবাক আমি। এটা তোমার শাস্তি। প্রথমত আমাকে কিছু জানাওনি, দ্বিতীয়ত মিথ্যা বলেছ। যদি কানে না ধরো, তাহলে তৃতীয় শাস্তি হিসেবে কাল তোমার বাড়িতে চলে যাবে। আমি মুখ ভার করে কান ধরতে গেলাম। তৎক্ষণাৎ ধমকে বলেন, তিনি নাক ধরতে বলেছেন, কানে নয়। এটা তার স্পেশাল শাস্তি। ধরলাম কানে। বেশিক্ষণ বাপায়ে দাঁড়িয়ে থাকার জোর নেই। এই ছেলেটা অদ্ভুত ধরনের, একদম বিচ্ছু। এইভাবে কাটল মিনিট 20। পা ভেঙে আসছে। উনি ধীরে ধীরে কফির কাপে চুমুক দিচ্ছি। আমি আদুরে গলায় বলি, এবারের মতো ছেড়ে দেওয়া যায় না? যায়, তবে একটা শর্ত আছে। আমি ফট করে পা নামিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। উনি আঙ্গুল তুলে পা উঁচু করতে বললেন। প্যাঁচা মুখ করে দাঁড়ালাম। তিনি আয়েশ করে বললেন, শর্ত আছে। এই যে, তুমি এখন প্রতিজ্ঞা করবে আর কখনো আমার থেকে কিছু লুকাবে না। যদি লুকিয়েছ, তাহলে তোমার তুলতুলে নরম নাকটা গলে পড়ে যাবে। তখন সবাই তোমাকে নাকপড়া জোনাকি বলে ডাকবে। রাজি থাকলে হ্যাঁ বলো, তবে এই শাস্তি থেকে মুক্তি। ঈষৎ ফাঁক হলো ওষ্ঠধর পরস্পরের থেকে। ঘন ঘন পলক ফেললাম। হাত গিয়ে ঠেকলো নাকের ডগায়। এটা কেমন প্রতিজ্ঞা? আমি জোনাকি। আমি যদি কখনো মিথ্যা বলি, তাহলে আমার নাম পড়ে যাবে। সবাই আমাকে নাকপড়া জোনাকি বলবে। কাদা কাদা মুখ করে টেনে টেনে বললাম আমি। রৌধিক ভ্রুকুচকে হাসলেন অধর চেপে। কফির কাপটা মৃদু শব্দে সেন্টার টেবিলের উপর রাখেন। হাতটা বেড়ির উপর ইশারা করে বসতে বললেন। আমি বসলাম। বাহু টেনে নিজের সাথে মিশিয়ে নিলেন। থমথমে গলায় বলল, কেন বারণ করার সত্ত্বেও এখানে এলে? এখন শুধু শুধু কষ্ট পাচ্ছ। বাড়ি চলে যাও। আমি মাথা তুললাম। চলে যাওয়ার হলে তার দেওয়া শর্ত কেন মানলাম? শর্ত সাপেক্ষে তিনি কিছুতেই এখন এই বাড়ি থেকে আমাকে বের করতে পারেন না, কিছুতেই না। আমি কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গে টানলাম। কালকে আপনি কোন মেয়ের সাথে ছিলেন? আমাকে পাত্তাই দিলেন না। মেয়েটা কে? রৌধিক গভীর ভাবনা লিপ্ত হলেন। ভাবনা আয়ত্ত করতে না পেরে জিজ্ঞাসা করেন, কোন মেয়ে? ভার্সিটির রাস্তায় যে মেয়েটা ছিল। রৌধিক অট্ট হাসিতে ফেটে পড়লেন। আমার ক্ষোভ লহমায় অন্তরিক্ষ স্পর্শ করল। রুদ্ধ হলাম আমি। আমাকে এভাবে দেখে রৌধিক মজার ছলে বলে, ওইটা তো গার্লফ্রেন্ড, তবে বেশি দিন থাকবে না। ভাবছি আরেকটা বিয়ে করব। বর্তমান বউ তো মনের দুঃখটাই বোঝে না। কথা যেন মোটেও অন্তঃকরণে ঠাঁই পেল না। কয়টা লাগে তার? ইয়ানাত আপুর ছোট বোন, তাকে নাকি ভালোবাসে। তাহলে শেফা কে? শেফা গেছে, এখন আমি আছি। আবার আরেকটা মেয়েকে খুঁজছে।
আমাকে আর একটু খ্যাপাতে গম্ভীর গলায় বলে, বেশি বউ সমান বেশি ভালোবাসা। আমি চোখ মুখ ছোট করে ফেললাম। অজান্তে অশ্রু গড়ালো চোখ বেয়ে। লোকটা এমন কেন? আমার অন্তরাত্মা কেঁপে উঠে তার উদ্ভট কথায়। তবুও কেন এরূপ কথা বলেন? পরক্ষণে হুহা করে হেসে ফেললেন। আমাকে রেখে উঠে দাঁড়ালেন। কাবার থেকে সযত্নে একটা প্যাকেট বের করে হাতে দিলেন। আমি নিলাম না, একবার তাকালো না। আমাকে রাগিয়ে এখন আধিক্যেতা দেখানো হচ্ছে? আমার ভাবাবেগ না পেয়ে তিনি নিজেই প্যাকেট খুলেন। একটা স্মার্টফোন ভেতরে। আমার ভার করে রাখা মুখের পরপর কয়েকটা ছবি ক্যামেরা বন্দি করলেন। ফোড়ন কেটে বললেন, নাও পারফেক্ট। একাই আমার এবং তোমার ওয়ালপেপারে থাকবে। উনি উকিল, আমার মামলাটা দেখছেন। বাড়ির ফিরিয়ে আনার ব্যাপারেও কথা বলছি। আমার টানা টানা চোখ জোড়া ডাগর ডাগর চোখে রূপান্তরিত হলো। তিনি উকিলের সাথে ছিলেন আর আমি কি না ভেবে বসে আছি। নিজের ভিত্তিহীন কাজে অন্তরে অন্তরে তীব্রতর হাসলাম। অতঃপর বললাম, বাড়ি ফিরে পাওয়ার কোনো ব্যবস্থা হয়েছে? আশা রাখছি হয়ে যাবে, তবে কিছুটা সময় লাগবে। বিদেশি কোম্পানির যাবতীয় টাকার কিছু পরিমাণ দান করা হয় এবং কিছুটা ব্যাংকে জমা করা হয়। আমার কিংবা বাবার সায়েন্স ছাড়া উত্তোলন করা সম্ভব নয়, তাই লন্ডনে যেতে হবে একবার। ভাবছি বিদেশি কোম্পানিটা এখানে প্রতিষ্ঠা করব। দরকার নেই, ওটা ওখানেই থাক না। আপনি বাড়িটা ফিরিয়ে আনার আর একটা চাকরির চেষ্টা করেন। যদি আবার কোনো ক্ষতি করে ফেলে আমি কখনই নিজেকে ক্ষমা করতে পারবো না, প্লিজ। রৌধিক ফু দিয়ে উড়িয়ে দিলেন তার অগোছালো এলোমেলো কেশগুচ্ছ। আমার কথা রাখার প্রয়াস করবেন তিনি? আমি এতেই অসন্তুষ্ট। পুরনো সেই দিনের কথা ভুলবি কি করে আয়? ও সে চোখের দেখা প্রাণের দেখা সে কি ভোলা যায়? আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়। মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জোড়াবো তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দোলেছি দোলনায়, বাজিয়ে বাসি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়? আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। অন্তরিক্ষে কৃষ্ণবর্ণ মেঘের ছড়াছড়ি, সত্য হাওয়া বইছে। আমি মাথায় চিরুনি চালাচ্ছি আর মন খুলে গান গাইছি। গানটা ছোটবেলা থেকে খুব পছন্দের আমার। হুট করে মেঘলা আকাশের সাথে তাল মিলিয়ে সুর তুলতে ইচ্ছে হলো। মাথার দুই পাশে দুই বেনুনি করে ব্যালকনি থেকে ঘরে এসে বসলাম। তৎক্ষণাৎ দেখা মিলল মিতা আন্টির। সে বেড়ির উপর বসে আছে, স্থির দৃষ্টি মাটির দিকে। আমি চিরুনিটা ব্রাশদানির মাঝে রেখে হাসি হাসি মুখে বলি, আন্টি তুমি এখানে বসে আছো? কখন এলে? আমাকে কেন ডাকলে না? ভাবনার ছেদ ঘটল তার। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, গানটা অনেক পছন্দের, শুধু আমার একার নয়, ওর বাবা ইভু ইয়ানাতার। অনেক বছর পর গানটা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। পুরনো দিনগুলোর কথা মনে পড়ছিল। ও আন্টি, একটা 3 পিস আমার হাতে ধরিয়ে দিয়ে পরে নিতে বললেন। কোথাও একটা ঘুরতে নিয়ে যাবে। মুখের উপর না করতে পারলাম না, তাই পরে নিলাম। খুলতেই শুভ্র রঙটা নজরে এলো। আমি চটজলদি পরে বেরিয়ে এলাম। চোখে কাজল আর গোলাপি রঙের লিপস্টিক দিলাম। অতঃপর আন্টির সাথে বেরিয়ে এলাম। দোলনায় দুলছি। আমার থেকে কিছুটা দূরত্বে বসে আছেন মিতা আন্টি। তার স্থির দৃষ্টি আমার নিকট নিবদ্ধ। মিশুক স্বভাবের মানুষ তিনি। তার ন্যায় মানুষ পাওয়া যায় না। আজ মনটা ভালো নেই। বাড়িতে মা ছাড়া কেউ নেই। ইয়ানাতাপু একটা প্রাইভেট স্কুলের শিক্ষিকা। ইভু ভাইয়া হসপিটালে গেছেন। বাকিরা যে যার নিজ নিজ কাজে গেছেন। সেই সুবাদে বাড়ি ফাঁকা। আহমদ বাড়ির পাশেই ছোট্ট একটা পার্ক। বাচ্চারা পার্কে খেলাধুলা করছে। বাচ্চাদের সাথে থাকলে আমার মন ভালো হবে, এই আকাঙ্ক্ষায় মিতা আন্টি এখানে নিয়ে এসেছে। এসে থেকেই এইভাবে বসে আছেন। কিয়ৎক্ষণ পর তিনি এগিয়ে এলেন। আমার দোলনা ধাক্কা দিতে চাইলেন। আমি সম্মতি দিলাম। তৎক্ষণাৎ একটা ছোট বাচ্চা ছুটে এলো। আন্টিকে জড়িয়ে ধরলেন। আধো আধো কণ্ঠে বলে, আমিও দোলনায় উঠবো নানিমা। তুমি আন্টিকে বলো আমাকে একটু তুলতে। দেখো বাকি দোলনাগুলো ফাঁকা নেই। বাচ্চার কথা বাজ পড়ল মাথায়। আমার ন্যায় স্বল্প বয়সী তরুণীকে আন্টি রাখছে, বা কথা অনুসরণ করে পাশে ফিরতেই দেখলাম দোলনাগুলো ফাঁকা নেই। আমি ফট করে কোলে তুলে নিলাম। আন্টি পেছন থেকে ধাক্কা দিতে লাগলেন। মিনিট 5 পর মেয়েটি চেঁচিয়ে বলল, থামো থামো, আমি যাব। কোথায় যাবে তুমি? মা যাব। দোলনা থামাতে মেয়েটি যেমন ছুটে এসেছিল তেমনি ছুটে গেল। আমিও নামলাম দোলনা থেকে। মেয়েটি তার মায়ের কাছে পৌঁছাতে পারল কি না তাই পিছু নিলাম। কিছু দূর যেতেই দেখলাম সে স্বল্প বয়সী একজন মহিলার কোলে, তাই আমরা উল্টো পথ ধরলাম।
গাছের নিচে গিয়ে বসলাম। দুপুর হয়ে আসছে, উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তাই বাড়ির দিকে হাঁটা দিব। অবিলম্বে এসে উপস্থিত হলো ইফু ভাইয়া ও রৌথিক। চোখ পরিষ্কার করে পুনরায় তাকালাম। 2 হাতে হাওয়াই মিঠাই আমার দিকে এগিয়ে দিলেন একটা। লহমায় খুলে খেতে শুরু করলাম। বরাবরই এই জিনিসটা পছন্দ আমার। অতঃপর আন্টিকে উদ্দেশ্য করে বলি, মামনি, জোনাকির সাথে আমার কিছু কথা আছে, নিয়ে যাব? যা। আমি হাঁ করে চেয়ে রইলাম। তা দেখে তিনি বললেন, চলেন দীপ্তি রানী। একটু সামনে অগ্রসর হতে রিকশা পেলাম। হয়তো রৌথিকই ঠিক করে রেখেছিলেন। রিকশায় উঠতেই ছেড়ে দিলেন। ছোট্ট একটা ব্রিজের সামনে এনে দাঁড় করালেন। রৌথিক ভাড়া মিটিয়ে হাঁটতে লাগলেন। আমিও তার পিছু পিছু হাঁটছি। কম হাঁটছি তো খাচ্ছি বেশি। রৌথিক রেলিংয়ের উপর বসলেন, আমিও বসলাম। হাতের উপর হাত রাখলেন। আমি হাত ছাড়িয়ে একটু সরে বসলাম। শান্ত কণ্ঠে বললেন, জোনাকি, আমার পাশে বসতে ভালো লাগছে না বুঝি? বুঝতে পারলাম তার অভিমানী কথার ধরন। বিনিময়ে আরেকটু এগিয়ে গিয়ে কাঁধে মাথা রাখলাম। হাসি মাখা কণ্ঠে বললাম, শুধু আপনার পাশে না, আপনার কাঁধে মাথা রেখে সর্বক্ষণ থাকতে আমার অনেক ভালো লাগে। এবারে নিরবচ্ছিন্নতায় কেটে গেল প্রিয় মুহূর্তগুলো। উষ্ণ দুপুরেও বেশ তৃপ্তিদায়ক এই মুহূর্তটা। হুট করে তিনি বলেন, জোনাকি, আমি তোমাকে কিছু বলতে চাই। জি বলুন। দিনকে দিন বয়স বাড়ছে আদ্রুর। আমাদের অসচ্ছলতা বাড়ছে। বাবা চাইছে আদ্রুর বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে। লন্ডনের কোম্পানিটার অবস্থা ভালো না। মাসখানেক সময় লাগবে সেদিকটা দেখতে। আমাকে যেতে। রৌথিক থেমে গেলেন। বলতে চেয়েও বলতে পারলেন না। আমি পরবর্তী কথাটা শ্রবণ করার নিমিত্তে চেয়ে রইলাম চাতক পাখির ন্যায়। তার নীলাভ চোখজোড়া উদাসীন, অন্যরকম। থেমে গেলেন কেন বলুন? কিছু না, বাড়ি চলো, ভালো লাগছে না, মাথা ব্যথা করছে। সন্ধ্যার অন্তরিক্ষ আজ অধিক আধারে আবৃত। সচরাচর অপেক্ষায় বড্ড পৃথক। অনুপস্থিত পূর্ণিমার থালার ন্যায় মস্ত চাঁদ, অনুপস্থিত মিটিমিটি তারকা, উপস্থিত আকাশে ভাসমান পঞ্জীভূত জলীয় বাষ্প, যা মেঘ নামেই পরিচিত, যখন তখন পতিত হতে পারে পৃথিবীর বক্ষে। আমি কফি বানাচ্ছি মনের সুখে। রৌথিক প্রাত্যহিক দিনের ন্যায় শাওয়ার নিচ্ছি। আজ নিজ থেকে কফি চায়নি, আমারই বানাতে ইচ্ছে করলো। হুট করে বাড়িতে উপস্থিত বাকিদের কথা মস্তিষ্কে হানা দিল, তাই আরেকটা পাতিলে পানি দিলাম। চা বানিয়ে ট্রে সমেত ছুটলাম চা দেওয়ার উদ্দেশ্যে। একে একে সবার ঘরে দিয়ে যখনই বাবার ঘরের দিকে দিতে যাব, তখনই শ্রবণ হলো অপ্রত্যাশিত কিছু কথন। থেমে গেল চরণ। আদ্রিক আহমেদ মমিতাকে উদ্দেশ্য করে বলছেন, রৌথিক কালকে বিকেলের ফ্লাইটে চলে যাবে। ওর প্রিয় খাবারগুলো রান্না করো। আস্তে আস্তে মাস ফুরিয়ে যাবে। সেখানে গেলে খেতে পারবে কি না? হ্যাঁ, সবে বিয়ে হয়েছে, মাস পেরোতে পারল না। জোনাকি কিভাবে নিবে ব্যাপারটা? জোনাকিকে রৌথিক বলেছে তো? জিজ্ঞাসু দৃষ্টিতে অবলোকন করল মমিতা। আদ্রিক আহমেদ জবাব দিতে ব্যর্থ। এই প্রশ্নের প্রত্যুত্তর নেই। আমি নিষ্পলক, স্থির, উদাসীন। রৌথিক লন্ডনে চলে যাচ্ছে আর আমি কিছু জানি না। এতটা তুচ্ছ তাচ্ছিল্যের কি আদৌ প্রাপ্য আমি? হাত ফসকে গেল। ট্রেটা ব্যালেন্স করতে সক্ষম হলাম। কাপে কাপে মৃদু ঘর্ষণের সৃষ্টির ফলে তারা অবলোকন করল। আমি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলাম। কাপা কাপা হাত দ্বারা 2 কাপ চা সেন্টার টেবিলের উপর রেখে শব্দহীন পায়ে বেরিয়ে এলাম। শরীরটা অবশ হয়ে আসছে। দীর্ঘ অবকাশ প্রয়োজন। ভাবতে ভাবতে নিজের ঘরে চলে এলাম। কফির কাপটা কিঞ্চিত শব্দে টেবিলের উপর রাখি, যাতে রৌথিক বুঝতে পারেন আমার অবস্থান। বাহ, বউ বউ লাগছে আজ। প্রত্যুক্তি নেই লিদ মাঝারে। তিনি কফির কাপ নিয়ে চুমুক দিলেন, মুখ কুঁচকালেন। আজ কফিতে চিনি দিয়েছি, হয়তো তাই। আমি শক্তপোক্ত কণ্ঠে বললাম, আপনি কাল কোথাও যাচ্ছেন? বিষম খেলেন। কাশতে কাশতে কিছু বলার প্রয়াস করতে পুনরায় বলি, হ্যাঁ অথবা না, সোজা সাপটা বলবেন। হ্যাঁ, আসলে তোমাকে বলতে। থাক, বলার দরকার নেই। আপনি ঘুমান, আমি আপনার লাগেজ গুছিয়ে দিচ্ছি। রৌথিক আশাহত দৃষ্টিতে চেয়ে রইলেন। পাত্তা দিলাম না। কাবারের উপর থেকে লাগেজ নামিয়ে চেন খুলে রাখলাম। অতঃপর জামা কাপড় বের করে ভাজে ভাজে রাখলাম। খুঁটিনাটি সব কিছু গুছিয়ে দিলাম। পুরোটা সময় রৌথিক ভ্রুকুচকে তাকিয়েছিলেন। আমি কমপ্লিট করে সোফায় বসলাম। রৌথিক উঠে এলে পাশে বসে সরল ভাষায় বলে, কি হয়েছে? এমন গোমরামুখ করে বসে আছো কেন? কিছু হয়নি। আমি বলেছি কিছু হয়েছে? যান সরেন এখান থেকে। ধ্যাত, না বললে না। আগ্নেয়গিরি লাভা নেয় ফুটতে লাগলাম আমি। কলার টেনে ধরলাম।
রক্ত চক্ষু করে চেয়ে রইলাম। চিবিয়ে চিবিয়ে বললাম, ধ্যাত, না বললে না, মানে কি? হ্যাঁ, তুই যে লন্ডনে যাবি আমাকে বলেছিলিস? আমি বাবার মুখে শুনছি, তাও আবার প্রায় 1 মাস। বলেই ফুপিয়ে কেঁদে উঠলাম। রোদেক হাত ছাড়ালেন কলার থেকে, গহীন নয়নে চেয়ে দিলেন, পানি ঢেলে এগিয়ে দিলেন। মুখ ভার করে রাখলাম। পানি খাবো না মানে খাবো না, কিছুতেই না। রথিক আমার দৃঢ় প্রতিজ্ঞা মানলেন না। গাল চেপে 2 অধরের মাঝে কিঞ্চিত ব্যবধান করে পানির গ্লাস এগিয়ে দিলেন। আমি ঢোক গিলার জন্য কিঞ্চিত থামলাম। পুনরায় কান্নার সূচনা করার পূর্বে রথিক বলতে শুরু করলেন, আগে আমার কথা শেষ হবে, পরে তুমি কথা বলবে। আজকে তোমাকে আমি ব্রিজে নিয়ে গেছিলাম তো? কান্না মিশ্রিত কণ্ঠে বলি, কিছু বলতে চেয়েছিলাম। বিদেশে যাওয়ার প্রসঙ্গ তুলেছিলাম তো? কিন্তু মাঝপথে আপনি থেমে গেছিলেন, বলেছিলেন আমাকে যেতে, তারপরে আর কিছু বলেননি। তাহলে? আমি তোমাকে সবটা বলতে চেয়েছিলাম, তখন তুমি বাচ্চা মুডে ছিলে। আমি সত্যটা বললে তুমি কষ্ট পেতে। আমি চাইনি তোমার খুশিটা নষ্ট করতে, তাই বলিনি, বুঝেছ? আমার নাক টেনে শব্দের সমাপ্তি ঘটালেন রথিক। আমাকে তিনি এই কথাটা বলতেই সেখানে নিয়ে গেছিলেন, আর আমি তাকে ভুল বুঝলাম। আচ্ছা, তিনি চলে গেলে আমি একা কিভাবে থাকব? কথাটি ভাবতেই হৃদস্পন্দনের গতি অস্বাভাবিকের তুলনায় ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। অজান্তেই নেত্রযুগল পূর্ণ হলো অশ্রুধারায়, ঝাপসা হলো দৃষ্টি। নেত্রযুগলের পলক ফেলতেই গাল গড়িয়ে পড়ল। হুট করে অজান্তা আয়াসে বক্ষটা ছ্যাদ করে উঠল। রোদেকের বেষ্টিত করে নিলাম নিজের পৃথক বাহুবন্ধনে। অস্ফুট সুরে শুধালাম, আপনি সত্যিই চলে যাবেন রথিক? আমি কিভাবে থাকবো আপনাকে ছাড়া? আমি তো চলে যাচ্ছি না, ফিরে আসছি, বলেই পরপর কয়েকবার নিজের অধৈর্যরা ছুঁয়ে দিলেন আমার পৃথক অধরে। তীক্ষ্ণ আঘাতপ্রাপ্ত হলো আমার তুলতুলে গাল। আহ করে উঠলাম। কিছু বলার প্রয়াস করার পূর্বেই রদিক বেপরোয়া কাজ করে বসলেন। আমার ভাঁজ বিশিষ্ট ললাটে তার ভাঁজ বিলীন ললাটে রেখে নিঃশব্দ কণ্ঠে বললেন, আই নিড ইউ জোনাকি, ডিপলি নিড। এই রাতের মাধুর্যের বিনিময়ে আগামী 1 মাস প্রাণ ভরে বাঁচতে চাই। 1 মুহূর্তের জন্য যাতে মনে না হয় তুমি আমার পাশে নেই। আমি মাথা তুলে অবলোকন করার প্রয়াস করলাম। বরাবরের ন্যায় এবারেও ব্যর্থ। তার বলিষ্ঠ পুরুষালী হাতের দ্বারা আমি বাধা, সম্পূর্ণ নিঃশব্দ। আমি চাই যাতে আগামী 1 মাস তিনি হীনা কাটাতে পারি। মাথা নত যেন। তার জামাবিহীন উদাম দেহ নজর কাটল আমার। শীতলতা কয়েকশো গুণ বাড়িয়ে দিল। তিনি কতক্ষণ ধরে এমন অবস্থায় আছেন, অথচ আমার অভিমানী নজর একবারও তার দিকে পড়ল না। হাত জোড়া চেপে ধরলেন। আমি মিনমিনিয়ে গলায় বললাম, আপনার শার্ট কোথায়? রথিক মাথা সরালেন না। পূর্বের ন্যায় রেখেই জড়ানো গলায় বলেন, আমি তো শার্ট পরিনি, তাহলে আবার কোথায় যাবে? টাওয়ার কাঁধে পেঁচানো ছিল, তোমার অভিমান ভাঙাতে গিয়ে খসে পড়েছে। এখন কি আফসোস হচ্ছে দেখতে পারোনি বলে? আপনি তো পুরোটাই আমার, আমি দেখতেই পারি। আপনি আমার ঠোঁটে চুমু খেয়েছেন, এবার আমিও চুমু খাবো তো শোধবোধ। কিন্তু আমি এখন আর দেখতে দেব না, না চুমু খেতে দেব। এই তো। নেত্রযুগল বড় বড় করে পরপর কয়েকবার অধিকের উন্মুক্ত বুকে অধর ছুঁয়ে দিলাম। পরক্ষণে ওষ্ঠধর শীতল স্পর্শে ভরে উঠল। নেত্রযুগল ছোট হলো না, নিভে গেল আলো, অতিবাহিত হতে লাগলো প্রহর। ভোরের মিষ্টি সোনালি আভা গাছগাছালি ভেদ করে উঁকি দিয়ে পূর্ব আকাশে। নিভু নিভু আলো পেরিয়ে প্রজ্বলিত হয়েছে পৃথিবীর এক প্রান্ত। আমি গুটিসুটি হয়ে শুয়ে আছি রধিকের বাহুডোরে। ঘড়ির কাঁটা 9টা পেরিয়েছি। ঘুম ভেঙেছে বহু সময় পূর্বে। ওঠার স্পৃহা নেই। এই মুহূর্তটা উপভোগ করছি। উঠলেই মনে হবে আবার কবে এই বুকে মাথা রাখব। কিছু ঘন্টা পরে হয়তো রধিককে চোখের দেখাও দেখতে পাবো না, হাত দিয়ে স্পর্শ করতে পারবো না। ভাবলে চোখের পাতা ঝাপসা হয়ে আসে। এইসব ভাবতে ভাবতেই চোখে ভরে এলো, গড়িয়ে পড়ল রধিকের উন্মুক্ত বুকের উপর। রধিক নড়ে চড়ে উঠল। চোখ মেলতেই চোখাচোখি হলো দুজনার। আমি দৃষ্টি সরালাম। রধিক কিছু বললেন না, হয়তো অনুভব করতে পারলেন আমার অবস্থাটা। এইভাবে পেরিয়ে গেল কিছু মহেন্দ্রক্ষণ। জিজ্ঞাসু দৃষ্টিতে বলে, উঠবে না নাকি আমার মতো সুদর্শন সুপুরুষের প্রেমে ভাসছ? একটু ভাসতে ইচ্ছে করছে, আবার কবে ভাসতে পারবো? হয়তো কাজের মাঝে সারাদিন একবারও আপনার কণ্ঠ শুনতে পেলাম না। বাহ বাহ, কাল রাতে তুইও বলেছিলি আমাকে, আজ আবার আপনি।
সরি, সৌজন্যমূলক হাসি দিয়ে বললাম। ঠিক আছে, এবার উঠো। সবাই কি ভাববে? আমি বসলাম। কোমর পর্যন্ত ছড়িয়ে পড়া অগোছালো চুলগুলো হাত কোপা করতে করতে বলি, ব্রেকফাস্টে সেরে এসে কিন্তু আবার এভাবে শুয়ে থাকবো। রৌদিক হাসলেন। বাঁকা হাসি তার ওষ্ঠদ্বয়। বোধগম্য হলো তার হাসির মানে। কী ভাবতে কী ভেবে ফেলেছি, ছি ছি, কী লজ্জা। লজ্জানত হলাম আমি। চটজলদি উঠে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। পেছনে না ফিরে বুঝতে পারছি তিনি এখন হাসছে। পরক্ষণে অট্ট হাসিতে ফেটে পড়লেন। আমি হাসতে গিয়েও হাসলাম না। হয়তো কখনো এই হাসিটাকে বড্ড বেশি মিস করব। মানুষটাকে মিস করব, কিংবা এই লজ্জাদায়ক মুহূর্তটাকে মিস করব। বালিশে মুখ গুজিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছি আমি। রোদিকে কোথাও দেখতে পাচ্ছি না। তার পছন্দসই আজ স্পেশাল খাবার রান্না করেছি। সেই ফাঁকে তিনি আমাকে না জানিয়ে চলে গেলেন। হৃদয়টা কেঁপে উঠল। আমাকে বলে গেলে কি হতো? আমি বুঝি তাকে যেতে দিতাম না? আমার ভাবনার মাঝপথেই দ্বার খোলার মৃদু শব্দ কর্ণপথে আঘাত হানল। টনক নড়ল আমার। বিন্দু পরিমাণ স্থান অপসারণ করলাম না। নিম্ন স্বরবিশিষ্ট কণ্ঠে বললেন, জোনাকি, কি হয়েছে তোমার? লজ্জাবতী লতার মতো এত লজ্জা কেন পাচ্ছ? কান্নার গতি হ্রাস পেল। আমি দ্রুত চোখ মুছে পশ্চাৎ ফিরলাম। রৌদিকের পরনে ছাইরাঙ্গা ট্রাউজার। টাওয়াল দ্বারা আর্দ্র কেশসমূহ মুছতে ব্যস্ত। তবে বর্তমানে তার আর্দ্র হাত স্থির। অনিমেষ দৃষ্টি আমার নিকট। হৃদস্পন্দন বেড়ে গেল। আমাকে অচঞ্চল দেখে পুনরায় বলেন, হোয়াট হ্যাপেন জোনাকি? তুমি? কথন অবসান করার পূর্বেই তাকে ঝাপটে ধরলাম। আকস্মিক ঘটা পরিস্থিতিতে রৌদিক ভরকে গেল। ভারসাম্যহীন হয়ে পিছিয়ে গেল। সর্বোপরি দেয়ালের সহিত গিয়ে ঠেকেছে। অবিচল আস্থা সহিত বলে, জোনাকি, কুল ডাউন। কি হয়েছে বলো আমাকে। কোথায় ছিলেন আপনি? কত খুঁজেছি কিন্তু পাইনি। রৌদিকের আর্দ্র হাতের সাহায্যে পেঁচিয়ে নিয়ে বলে, আমি ওয়াশরুমে ছিলাম। গা ছিপছিপে লাগছিল। ফ্লাইটে তো শাওয়ার নিতে পারবো না তাই। কিন্তু আমি যে দেখতে পেলাম না। তখন মেবি মায়ের কাছে ছিলাম। এবার ওঠো। আমি নিভু নিভু চোখে অবলোকন করলাম। তিনি পূর্বে আমার দিকে তাকিয়েছিলেন বিধায় চোখাচোখি হলো দুজনার। আমি সরে আসার প্রয়াস করলাম। রৌদিক ছাড়লেন না। তার বলিষ্ঠ হাতে সাহায্যে আমাকে মিলিয়ে নিলেন। অকপটে কণ্ঠে বললেন, শাড়ি পরতে যা যা লাগে পরে এসো। শাড়ি পরবে না? আমি পরিয়ে দিব। নাও গো। মানে? কিছু না, জামা খুলো, আমি পরিয়ে দিচ্ছি। আমি এক লাফে রৌদিকের থেকে পিছিয়ে এলাম। রৌদিক কাবার্ড হাতড়ে একটা কালচে প্যাকেট নিয়ে পড়তে বললেন। আমি মাথা নিচু করে প্যাকেট নিয়ে দ্রুত ওয়াশরুমের দিকে অগ্রসর হলাম। দ্বার ক্রথন করে প্যাকেট খুলতেই নজর কাটল পেটিকোট আর ব্লাউজ। আমি পরে ওপর থেকে ওড়না জড়িয়ে বেরিয়ে এলাম। রৌদিকের ঘোর লাগা নেত্রযুগল। পা টেনে টেনে এগিয়ে এলেন। কোমর টেনে ড্রেসিং টেবিলের উপরে বসালেন। অতঃপর শাড়ি বের করে সামনে রাখলেন। নাক ছিচকালাম আমি। বৈশাখী শাড়ি, হাড়ি পাতিলের ছবি। আমি নাক ফুলিয়ে বলি, এই হাড়ি পাতিল কে পরবে? হাড়ি পাতিল কোথায়? এটা হাড়ি পাতিল না তো কি? একটা কাজ করি, আমি ব্লাউজ আর পেটিকোট খুলে আপনাকে দিই। আপনি পরে আসুন, আপনাকে এই হাড়ি পাতিল পরিয়ে দিই। এই ধরনের শাড়ি আমার বিশ্রী লাগে। রৌদিক একগাল হাসলেন বিনিময়। কাবার থেকে আরও একটা শাড়ি বের করলেন। শুভ্র রঙের ভেতরে লাল রঙের মোটা পাড়। এক দেখাতে নিমিষেই মন কাড়ল। আমি দ্রুত শাড়িটা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। অপূর্ব সুন্দর। আমার থেকে শাড়িটা না নিয়েই নিজের কাজে মনোনিবেশ করলেন। কাজল দ্বারা টানা টানা করে পরালেন। লিপস্টিক লাগালেন। অতঃপর গা থেকে ওড়না সরিয়ে ফেললেন। খিচে নেত্রযুগল ক্রথন করে নিলাম। হাত দ্বারা আঁকড়ে ধরলাম ড্রেসিং টেবিলের কাজ। চোখ মেলার প্রয়াস করলাম, কিন্তু পরক্ষণেই ওড়নার শক্তপোক্ত কাপড় দিয়ে চোখ জোড়া বেঁধে দিলেন। আর দেখা হলো না তাকে। রৌদিক নিজের অন্তঃকলনে ন্যায় শাড়ি পরিয়ে দিতে লাগলেন। তার দুষ্টু মিষ্টি স্পর্শের সাথে শাড়ি পরান শেষ করলেন। চোখের বাঁধন খুলে দাঁড় করালেন। হাঁটু মুড়ে পায়ের কাছে বসলেন। সযত্নে শাড়ির কুচি ঠিক করলেন। স্বচ্ছ দর্পণের সামনে দাঁড় করিয়ে দিলেন। আমার ঠিক পেছনে দাঁড়িয়ে গহীন নেত্রে দেখলেন সব কিছু। টেনে টেনে বললেন, বাহ, অসাধারণ লাগছে তোমায়। তোমার ভালো লাগছে কি? আমার ধ্যানে ছেদ ঘটল। চটজলদি তাকাতেই মায়ায় হারালাম। শাড়িতে আমাকে ভালো লাগছে কি না জানা নেই, তবে রৌদিকের পাশে দাঁড়ানোর ফলে আমাকে হাজার গুণ সুন্দর লাগছে। মেড ফর ইচ আদার। লজ্জানত হলাম। রৌদিক চিবুক উঁচু করলেন। নিশালো মানুষের ন্যায় বললেন, কাল রাতের পরেও এত লজ্জা? আচ্ছা, মেয়েদের এত লজ্জা আসে কোথা থেকে? তোমাকে দেখে মনে হচ্ছে বাসর ঘরে বসে আছো।
আশ্চর্যজনকভাবে সেদিন তুমি এত লজ্জা পাওনি। বা হাতটা রোদিকের অধরের উপর রেখে থামিয়ে দিলাম তাকে। তার বলা প্রতিটা কথা কাঁধে স্পর্শ করছে, বিধায় সর্বাঙ্গ কেঁপে কেঁপে উঠছে। খাবারের নিমিত্তে ডাক পড়ল, তাই নিচে নামলাম। রৌধিক শেষবারের মতো একটু জড়িয়ে ধরবেন আমায় প্লিজ। এভাবে তাকিয়ে আছেন কেন? দেরি হয়ে যাচ্ছে তো, সবাই নিচে আপনার জন্য অপেক্ষা করছে। রৌদিকের ভাবাবেগ নেই, সে স্থির। বাধ্য হয়ে আমি তার গলা জড়িয়ে ধরলাম। দৃঢ় করে কিয়ৎক্ষণ নেত্রযুগল গ্রথন করে রইলাম। অতিবাহিত হলো কিয়ৎক্ষণ, অতপর আমি ছেড়ে দাঁড়ালাম। হাতের সাহায্যে রৌদিকের মাথাটা এনে অধর ছুঁয়ে দিলাম। হাসির আধো আধো স্বর টেনে বললাম, নিজের যত্ন নেবেন, আমার সাথে কথা বলতে ভুলবেন না, তাড়াতাড়ি চলে আসবেন। বিনিময়ে তিনিও তার অধৈর্যরা ললাটে ছুঁয়ে দিলেন। বাঁধ ভাঙালো আমার। নিভৃতে লুকিয়ে রাখা অশ্রুধরা গড়িয়ে পড়ল নিচে। রোধিকের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠলাম। রোধিক নিশ্চুপ, গম্ভীর কণ্ঠে বললেন, কেঁদো না, আমি যাব না। যাবেন না মানে কি? যাব না মানে তোমাকে ছেড়ে আপাতত কোথাও যাচ্ছি না, ফ্লাইট ক্যান্সেল। আমি চটজলদি নেত্রযুগল মুছে নিয়ে অকপটে কণ্ঠে বলি, শুনেন, একদম না। দেখুন, আমি কাঁদছি না। আমি কেন কাঁদব? আমি তো এখন হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাবো বলে মুখ ভেঙচি কাটলাম। রোদিক ভ্রু কুচকালেন। অধর কামড়ালাম আমি। একটু বেশিই বলে ফেলেছি, জিজ্ঞাসু দৃষ্টিতে বলে। এবার একটু বেশি হয়ে গেল না? খিলখিলিয়ে হেসে উঠলাম। রোধিক গতিহীন পা দুটো গতিশীল করে সামনের দিকে অগ্রসর হলেন। লহময় অদৃশ্য হলো আমার মুখের প্রাণবন্ত হাসিটা। আমি বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। রোধিক পেছনে না চেয়েই গাড়িতে উঠে বসলেন। নিচে নামলাম না। সকলে এগিয়ে দিতে বিমানবন্দর অবধি যাবে। কেন তাকালেন না? আমি শেষবারের নিমিত্তে তার ন্যায় সুদর্শন সুপুরুষের প্রেমে তীব্রতর ভাসতে স্পৃহা প্রকাশ করলাম, কিন্তু ব্যর্থ হলাম। তার উষ্ণ ওষ্ঠদ্বয় ঠেকিয়ে দেওয়া জায়গাটায় ডান হাত স্পর্শ করলাম। গলা ধরে আসছে। ধরে ধরে ঘর অবধি গেলাম। বেডের উপর বসতেই নিজেকে সংযত করতে ব্যর্থ হলাম। বালিশে মুখ গুজে হাওমাও করে কেঁদে উঠলাম। রোধিক নেই, আমার অগোচরে বিরাজমান। ভাবি ডাকে হুঁশ ফিরে আমার। দ্রুত নেত্র মুছে উঠে বসলাম। মাত্রাতিরিক্ত কান্নার ফলে এখনও ক্রমাগত হেঁচকে তুলছি। আদ্রিতা আপু এসে বসলেন। আমার নাজেহাল অবস্থা দেখে এক গ্লাস পানি এগিয়ে দিলেন। আমি পানি পান করলাম। তিনি মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, যখন এত ভালোবাসিস তাহলে ভাইয়ের সাথে লন্ডনে গেলেই পারতি। শুধু শুধু কেঁদে চোখ মুখের এত খারাপ হয়েছে। আমি নতজানু হয়ে বসলাম। আদ্রিতা আপু আমাকে তার সাথে নিয়ে যেতে এসেছেন। আজ পহেলা বৈশাখ, বাঙালি নববর্ষের প্রথম দিন। ইয়ানাত আপু যে স্কুলে পড়ান সেখানে ছোট করে উৎসব অনুষ্ঠিত করা হয়েছে। রোধিক যাওয়ার পূর্বে কড়া গলায় তাকে শাসিয়ে গেছেন তিনি যাওয়ার পর যাতে আমাকে নিয়ে বৈশাখী অনুষ্ঠানে অংশ নেয়। আমি অসম্মত, অথচ আদ্রিতা আপু কিছুতেই আমাকে রেখে যাবেন না। রোধিক জানতে পারলে তার অবশ্যই শোচনীয় করবেন। মুখে পানি ছিটা দিতে ওয়াশরুমের দিকে অগ্রসর হলাম। আদ্রিতা আপুর সাথে যাওয়া হলো না। ভার্সিটিতে গেলাম। ওই ফোন করে আসতে বলেছে। বড় করে আয়োজন করা হয়েছে। আদ্রিতা আপুকে বললেই তিনি সম্মতি দিলেন। যেহেতু ফ্রেন্ডদের সাথে থাকবো সেহেতু মন খারাপ হওয়ার কোনো উপায় নেই। আমি বেরিয়ে এলাম ভার্সিটির অনুষ্ঠিত অনুষ্ঠানে। এসো হে বৈশাখ, এসো এসো গান বাজছে। এখনও অনুষ্ঠান শুরু হয়নি। ভার্সিটিতে উপস্থিত হয়নি প্রধান অতিথি, তাই মূল অনুষ্ঠান শুরু হয়নি। আমি ভিড় ঠেলে সামনের দিকে অগ্রসর হতেই ওই হাত টেনে একপাশে নিয়ে এলো। সেখানে সিনিয়ররাও ছিলাম। আমাকে দেখে বেজায় খুশি হয়েছেন বুঝতে পারলাম। জড়িয়ে ধরে বললেন, কেমন আছি? এতদিন কেন আসেনি? আজ আমাকে দেখতে খুব সুন্দর লাগছে। নোংরা টি শার্ট গায়ে জড়ানো, বৃষ্টির গন্ধে গা ক্রমশ গুলিয়ে উঠছে। তবুও এই টি শার্টটা খুলতে ইচ্ছে করছে না। 7 দিন হয়েছে ধোয়া হয় না। ধুলে রোধিকের শরীরে তীব্রতম সুবাসটা মিলিয়ে যাবে। বাইরে ঝিরিঝিরি ধারায় বৃষ্টি আছড়ে পড়ছে, বজ্র সহিত বৃষ্টি, অর্থাৎ কালবৈশাখী ঝড়। আমি ভারাক্রান্ত অন্তঃকরণ নিয়ে বসে আছি। রোধিকের সাথে কথা হয় না বললেই চলে। তিনি সচরাচর ফোন দেয় না। সপ্তাহ পেরিয়েছে তিনি গমন করেছেন। অফিসের বদ্ধ কার্যের মাঝে আমাকে ফোন দিয়ে 2 মিনিট কথাও বিশাল ব্যাপার। রোধিকের পাঠানো টাকার বিনিময়ে বাড়ি ছাড়ানো হয়েছে ব্যাংকের থেকে। আগামীকাল থেকে বাড়িতে ফিরে যাব। হুট করেই বৃষ্টিস্নাত সর্বাঙ্গে লেপটাতে স্পৃহা প্রকাশ পেল। আমি দ্রুত ছাদে চলে গেলাম। বর্ষণধারা প্রখর হলো। আর্দ্র মেঝেতে পা স্পর্শ করতে কম্পিত হলো দেহ। বৃষ্টির ধাঁচ ভিজিয়ে তুলল আমায়।
আমি মাটিতে আসন পেতে বসলাম। রৌধিক নেই, আমার প্রাণটাও যেন নেই। যাওয়ার পূর্বে স্মৃতিগুলো এতটা প্রখর করেছেন যে মুহুর্মুহু তাকে অনুভব করছি। আমি নেত্রযুগল গ্রথন করে সোজা হয়ে শুয়ে পড়লাম। বৃষ্টির ফোঁটা সরাসরি পতিত হলো মুখশ্রীতে। কতক্ষণ ওভাবে শুয়েছিলাম জানি না। যখন চোখ মেললাম তখন নিজের অস্তিত্ব সিলিং ফ্যানের নিচে উপলব্ধি করি। আমাকে কেন্দ্র করে রয়েছে সকলে। এখানে আসার কারণটা বোধগম্য হলো না। আমার পিটপিট করা নেত্র দেখেই মা বললেন, জোনাকি ঠিক আছিস তুই? কি হয়েছিল তোর মা? ছাদে গিয়েছিলিস কেন? ওভাবে পড়েছিলিস, কতটা ভয় পেয়েছিলাম জানিস? মা, চুপ করবে তুমি? মেয়েটা সবে চোখ মেলেছে। ইতোমধ্যেই তুমি শুরু করে দিলে তো দিলে একসাথে এতগুলো প্রশ্ন। মা নিশ্চুপ আদ্রিতার কথায়। গা পড়ে যাচ্ছে, গলাও শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি ধীরে ধীরে শুধালাম, পানি খাবো। তৎক্ষণাৎ আদ্রিতা পানির গ্লাস দিয়ে নিজেই পানি পান করতে সহায়তা করেন। নিজের দিকে অবলোকন করতেই দেখতে পেলাম ব্ল্যাঙ্কেট দিয়ে পেঁচিয়ে রেখেছে আমায়। মায়ের কোলে মাথা রেখে আছি। নিশ্চয়ই জামা কাপড় চেঞ্জ করেছে। তাহলে রথিকের কি শার্টটা কোথায়? পরক্ষণেই বিচলিত হলাম। আমার পরনের টি শার্ট কোথায়? কেন, ওটা পরতে ইচ্ছে করছে? তাহলে পর গিয়ে, বেলকনিতে মেলে রেখেছি, নিয়ে আসবো। মুখ কৃষ্ণের ন্যায় কালো করে রইলাম। আমি জানি আদ্রিতা আপু আমাকে বিদ্রুপ করছেন। মা তো বলেই দিয়েছে রৌধিককে ফোন করে আমার বর্তমান অবস্থার কথা জানাবেন। একবার রৌধিকের কাছে খবর পৌঁছে গেলে অবিলম্বে এসে হাজির হবেন তিনি। আমি অনেক জোর করে অবশেষে ব্যাপারটা ওখানেই ধামাচাপা দিলাম। এভাবে গড়িয়ে গেল মাসখানেক। নিজের মন মর্জি চলছি। চারিদিকে সব কিছু বিষাদপূর্ণ, রৌধিকহীনা। দূরে থাকলেও সর্বদা তিনি আমার মনে বিরাজ করেন। আমাকে সর্বদা হাসি খুশি রাখতে আদ্রিতার বিয়ে তোড়জোড় করছেন। আজ আদ্রিতা আপুর শপিংয়ের নিমিত্তে বেরিয়েছে সবাই। আমাকে শতবার বলা সত্ত্বেও যায়নি। এত আনন্দময় পরিবেশের মাঝে মন কষাকষি সর্বদা থাকে। আমার মনে শান্তি নেই। খাওয়াতে অনিয়ম না হওয়ার সত্ত্বেও শরীরটা ক্রমাগত মন্দের দিকে ধাবিত হচ্ছে। মাথা সর্বদা ধরে থাকে। উগ্র মেজাজের সঙ্গী আমি। হ্যাঁ, বলাই তো হলো না। আমরা এখন আমাদের বাড়িতে থাকি। আজ একটু বেশি মন খারাপ। নিদ্রা ভঙ্গের পর থেকেই মনের মাঝে কু ডেকে চলেছে। সেদিনের পরই ওই বাড়ি থেকে চলে এসেছি। এর মাঝে ঘটে গেছে অন্যরকম একটা ঘটনা। একটা খবর বদলে দিয়েছে আমায়। এই তো সেদিনের কথা। আদ্রিতা আপু তৈরি হচ্ছিল। তার সাজ অন্তের পথে। ইয়ানাত আপু সাজিয়ে দিচ্ছেন আদ্রিতা আপুকে। আমিও একটা গোলাপি রঙের শাড়ি পরেছি। তেমন সাজ নেই। নিচে সকলে বসে খোশ গল্পে মেতেছিল। ডাক পড়ল মিতা আন্টির। ইয়ানাত আপু ধরে ধরে নিচের দিকে অগ্রসর হলেন। আমি পা বাড়ানোর পূর্বেই ফোন বেজে উঠল। আমি চরণজোড়া স্থির করে হাতে রক্ষিত ফোনের দিকে চাইলাম। রৌধিক ফোন করেছেন। মুহূর্তে হাসি রেখা ফুটে উঠল। জলদি ফোনটা রিসিভ করতে অপর পাশের উগ্র কণ্ঠে বলে, সমস্যা কি তোমার? লাইনে এসো জলদি। আমি ইন্টারনেট কানেকশন অন করতেই কান ফেটে যাওয়ার উপক্রম। একের পর এক মেসেজ, কল আসছে। তৎক্ষণাৎ তুমুল শব্দে ফোন বেজে উঠল। আমি ফোন রিসিভ করলাম না। ভিডিও কল ছিল। কেটে গেল। পরক্ষণে ভয়েস এলো রৌধিকের। বাজখাই কণ্ঠে বলেছেন, ফোনের টাকা কি তোমার শ্বশুর দেয়? ধরছো না কেন? পুনরায় কল বেজে উঠল। আমি ধরফড়িয়ে রিসিভ করলাম। টেনে হাসলাম। একটা ফোন রিসিভ করতে কতক্ষণ লাগে? সে যাই হোক, টাকা কিন্তু আমার শ্বশুরই দেয়। হোপ, একদম চুপ। তোমার শ্বশুর কি গাছ লাগায়? লাড়া দিবে আর ঝরবে। আমি দিনরাত পরিশ্রম করি, বুঝছো? সে যাই হোক, আমার জামাইয়ের টাকা আমি নষ্ট করি, আপনার তাতে কি? রৌধিক ফোনের ওপাশ থেকে একগাল হাসলেন। অতঃপর গম্ভীর গলায় বলেন, শাড়ি পাল্টে নিতে। আমাকে নাকি আজও শাড়ি পরে ফুটবলের মতো লাগছে। পাক্কা 10 মিনিট সময় দিলেন পাল্টে নেওয়ার জন্য। খবরদার বলেছেন। সচরাচর খবরদার শব্দটি উচ্চারিত করেন না, তবে ইদানিং করছেন। একে তো শরীর ভালো লাগছে না, তার উপরে তার আদেশ। আমি দ্রুত রুমে গিয়ে একটা 3 পিস বের করে পরে নিলাম। কাটায় কাটায় যখন 10 মিনিট অতিবাহিত হলো, 1 সেকেন্ডও এদিক ওদিক নড়চড় নয়। তখনই ফোন করলেন রৌধিক। ফোন দিয়ে নিচে যেতে বললেন। বিলম্বে তিতকুটে ঢেকুর উঠল। আমি দ্রুত মুখ চেপে ধরলাম। রৌধিক চেঁচিয়ে উঠলেন, হোয়াট হ্যাপেন জোনাকি? কি হয়েছে? প্রত্যুক্তি দেওয়ার ন্যায় শক্তিটুকু অবশিষ্ট নেই। আমি ফোনটা ফেলে ওয়াশরুমে ছুটলাম। লহমায় বমি করে ভাসিয়ে দিলাম। মাথা ঘুরছে, তবে একটু ভালো লাগছে। ট্যাপ খুলে কুলি করলাম। মাথায় পানি দিলাম। অতঃপর পরিষ্কার করে ঘরে ঢুকলাম। টাওয়াল দিয়ে মাথা মুছতে নিলাম। এখনও রৌধিক কলে আছেন। আমাকে দেখেই জোনাকি জোনাকি বলে ডেকে উঠলেন। আমি ফোনের কাছে যেতেই ধমকে উঠলেন তিনি।
খাওয়া দাওয়া করো না তুমি? শরীর দুর্বল লাগছে নিশ্চয়ই। বমি হয়েছে? তবে এখন ঠিক আছে। আমি ওখানে থাকলে ঠিক থাকতে পারতে না। চড়িয়ে তোমার দাঁতগুলো ফেলে দিতাম। কিছু খেয়েছ? তাহলে কেন এমন হলো? পেন কিলার আছে? না বলতেই ধমকে উঠলেন তিনি। পেন কিলার কেন নেই? হ্যান-ত্যান ইত্যাদি ইত্যাদি। আবারও 10 মিনিট সময় দিয়েছে। লাইনে রেখেছি, মায়ের কাছে গিয়ে ফোনটা দিতে হবে। যা বলার তিনিই বলবেন। আমি মুখ গোমড়া করে অগ্রসর হলাম সামনের দিকে। সম্পূর্ণ পথ অতিক্রম করতে ব্যর্থ হলাম। কিছু দূর যেতেই মাথা ঘুরে উঠল প্রচণ্ড। সিঁড়ির রেলিং ধরলাম ফটাফট। অন্ধকার দেখছি সব কিছু। রেলিং মাথা ঠেকিয়ে শ্বাস প্রশ্বাস টানলাম। অতঃপর জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরে তখন আমারে ঘিরে দাঁড়িয়েছিল তারা। কেউ কিছু বলছে না, নিশ্চিত মুখশ্রী প্রত্যেকের। ইবু হেসে বলে, সুখবরটা আগে কাকে দিতে চাও? নিজের পরিবারকে নাকি রোদুকে? মানে? মিনমিনে গলা আমার। এই, আমি মামা হতে চলেছি। কিং কর্তব্য বিমূঢ় হলাম আমি। তার মামা হওয়ার সাথে আমার সম্পর্ক কিসের? পরক্ষণে মস্তিষ্কে এসে হানা দিল। আমি মাথা নত করে রইলাম। বড়রা আশীর্বাদ করলেন। আদ্রিতা আপু তো চূড়ান্ত খুশি। একই দিনে দুটো খুশির খবর। আমি শুধু পেটে হাত রেখে চোখ জোড়া বন্ধ করে বসেছিলাম। কার্নিশ গড়িয়ে জলকণা গড়ালো। অনুভূতিরা পূর্ণতা পেল। আচ্ছা, রোদিক তিনি জানলে খুশি হবেন তো? নিশ্চয়ই হবে। তবে আমি তাকে বলবো না, একদম বলবো না। আমি স্বচক্ষে দর্শন করতে চাই। প্লিজ আপনারা কেউ ওনাকে কিছু বলবেন না। তিনি দেশে ফিরলে আমি বলবো। কিন্তু ভাই ইতিমধ্যে অনেকবার ফোন করেছি, কি বলবো তাকে? প্রত্যুক্তি করলাম না। সেদিনের পর থেকে নিজের প্রতি যত্নটা 1000 গুণ বেড়ে গেছে। রোধিককে সময় দেওয়া কমে গেল। হুট করে বদলে যেতে শুরু করলাম। বাড়ির সকলে একটু বেশি যত্ন নিতে শুরু করেছে। বর্তমানে আমি ফোনে গেমস খেলছি। রোধিকের সাথে কথা হয়নি। তিনি জানেন না আমার প্রেগনেন্সির কথাটা। হুট করে ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার দেখে রিসিভ করলাম না। আবার বেজে উঠল। আমি দ্বিধা নিয়ে রিসিভ করতে মহিলা কণ্ঠস্বর শুনতে পেলাম। এটা কি রোধিকের ওয়াইফের নাম্বার? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি হসপিটাল থেকে বলছি। রোধিক নামক একজন যুবক হসপিটালে ভর্তি আছেন। আমি তার ফোন থেকে নাম্বার কালেক্ট করে ফোন দিয়েছি। আমার স্থির দৃষ্টি নিবদ্ধ মেঝেতে। ফোনটা হাত ফসকে আঁচড়ে পড়েছে ইতোমধ্যে। বাঁধ ভেঙেছে নেত্রযুগলের। বর্ষণ হচ্ছে অবিরাম। হৃদস্পন্দন অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। নিঃশ্বাস থমকালো। কথনগুলো গলায় দলা পাকিয়ে থেমে রইল। বাড়িতে কেউ নেই, সবাই শপিং মলে গেছে। মস্তিষ্ক শূন্য। আমি মেঝে থেকে দ্রুত ফোন তুললাম। কয়েক খণ্ডে বিভক্ত হয়েছে। বালিশের পাশ থেকে ওড়না তুলে গায়ে জড়ালাম কোনো মতে। কাবার থেকে পার্স বের করে ছুটলাম। ভুলে গেলাম আমার ছোট বেবির কথাটা। আকাশ মেঘের ঘন আধারে আবৃত হয়েছে। ইতিমধ্যে ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে। রাস্তাঘাট জনশূন্য। কোন হসপিটালে রোধিক আছে সেটাও জানি না। ফোন বের করে দ্রুত কল করলাম। রিসিভ হচ্ছে না। পরপর কয়েকবার ফোন করেও রেসপন্স পেলাম না। দেহটা ক্রমশ বরফাচ্ছন্ন হয়ে আসছে। কি মনে করে লোকেশন চেক করলাম। হসপিটালটা আমাদের বাড়ি থেকে ঘণ্টাখানেকের পথ। আকাশ অন্ধকারে আচ্ছন্ন আছে বিধায় রাস্তায় গাড়ি নেই। কিছু দূর অগ্রসর হতে রিক্সা পেলাম। আগ পিছু না ভেবে রিক্সা চড়ে বসলাম। ডাবল ভাড়ার লোভে রাজি হলেন। ভিজে জুবুথুবু হয়ে গেছি আমি। শীতল হাওয়াতে ক্রমাগত কাঁপছি। যত সামনের দিকে অগ্রসর হচ্ছে বৃষ্টির ধাঁচ যথারীতি বৃদ্ধি পাচ্ছে। কম্পনের মাত্রা বেড়ে গেল। ঘণ্টাখানেকের পর 2 ঘণ্টায় এলাম। দ্রুত ভাড়া মিটে ভেতরে প্রবেশ করলাম। সবাই আমার দিকে অবাক চোখে চেয়ে আছে। হয়তো এমন অবস্থায় কাউকে হসপিটালে দেখে না। আমি ওড়না পেঁচিয়ে রিসেপশনের দিকে এগিয়ে গেলাম। মেয়েটা আমার দিকে অবাক চোখে চেয়ে থেকে থেমে থেমে বলেন, ম্যাম আপনি ভিজে গেছেন তো, জামা কাপড় সাথে থাকলে চেঞ্জ করে নিন। আমি ঠিক আছি। আগে বলুন, একটু আগে কেউ আমাকে এই হসপিটাল থেকে ফোন করেছিল। বলেছিল আমার হাজব্যান্ড এই হসপিটালে ভর্তি আছে। অতিশয় যাতনায় কথাগুলো বলি আমি। বলার সময় প্রচণ্ড কাঁপছিলাম আমি। তিনি লিস্ট বের করে নাম জিজ্ঞেস করলো। রোধিক নামটা উচ্চারিত করতে বুকটা কেঁপে উঠল। তিনি লিস্ট চেক করে বলেন, রোধিকের ডেড বডি তো কালকে নিয়ে গেছি। ব্যাগটা হাত ফসকে নিচে পড়ল। ঘন ঘন শ্বাস নিতে নিতে বলি, মানে কী সব যাতা বলছেন? একটু আগে আমাকে ফোন করে বলে রোধিক হসপিটালে। সরি ম্যাম, রোধিক নামের কেউ নেই হসপিটালে। যিনি ছিলেন গতকালে তিনি মারা গেছেন। ও হ্যাঁ, তার জিনিসপত্র পড়ে আছে, নেয়নি। দাঁড়ান, আমি আনিয়ে দিচ্ছি। রিসিপশনের মেয়েটা কাউকে ফোন করলেন। মিনিট 5 পর একটা ওয়ার্ড বয় এলেন ব্যাগপত্র নিয়ে।
কিং কর্তব্য বিমূঢ় আমি। এটা তো রোধিকের লাগেজ। চটজলদি লাগেজের চেন খুললাম। রোধিকের জামা কাপড়গুলো ভাঁজে ভাঁজে রাখা। নিঃশ্বাস ক্রমশ বন্ধ হয়ে আসছে, মাথা ঘুরছে। ভারসাম্যহীন হয়ে বসে পড়লাম আমি। ভিড় জমে গেছে, বাকরুদ্ধ হলাম। কি করা উচিত ভুলে গেলাম সব কিছু। ঘণ্টাখানিক নিশ্চুপ হয়ে অবশেষে মস্তিষ্ক হার মেনে নিল। জ্ঞান হারিয়ে ফেললাম। ধীরে ধীরে সব কিছু ঝাপসা হয়ে এলো। মৃত্যু কামনা করলাম তীব্রভাবে, কিন্তু আদৌ কি সম্ভব তা? জ্ঞান ফিরতে নিজেকে সিলিং ফ্যানের নিচে উপলব্ধি করলাম। মাথার উপরে ভন ভন শব্দে ফ্যান ঘুরছে। বাম হাতে স্যালাইনের ক্যানেল লাগানো। হুট করে আমার বেবির কথাটা মস্তিষ্কে হানা দিল। দর ফরিয়ে উঠে বসলাম। পেটে হাত রেখে ফুপিয়ে উঠলাম। রোধিক জানতেই পারল না তার পুচকুর কথা। পাশের টেবিলে আমার পার্স আর ভেজা জামা কাপড় রাখা। জামা কাপড় শুকিয়ে গেছে, ফোনটাও পড়ে আছে। আমি দ্রুত ফোন নিয়ে আদ্রিতা আপুকে ফোনে কল করার প্রয়াস করলাম। ইতিপূর্বে আদ্রিতা আপু বেশ কয়েকবার ফোন করেছেন। ফোনের স্ক্রিনে অবলোকন করতে নজর এলো 5:45। চমকে উঠলাম আমি। ভীষণ চমকালাম। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন সময় ছিল 10টা নাগাদ। এতক্ষণ আমি জ্ঞানহীন অচেতন অবস্থায় পড়েছিলাম। আদ্রিতা আপুর নাম্বারে ফোন করতে রিসিভ করলেন। কিছু বলার উদ্যোগ নিতেই আমি ধীরে ধীরে শুধালাম, আদ্রুপু? আর বলতে পারলাম না, ঢুকরে কেঁদে উঠলাম। ওপাশ থেকে বিচলিত হলেন আদ্রিতা আপু। পরপর বললেন, হোয়াট হ্যাপেন্ড জোনাকি? কাঁদছিস কেন? কোথায় তুই? না বলে কোথায় গেছিস? কতবার ফোন করেছি, ধারণা আছে তোর? একবারও ফোন ধরলি না। এতগুলো প্রশ্ন শুনে ঘাবড়ে গেলাম আমি। বারবার ঝাপসা দেখছি। কিভাবে ওনার কথা বলবো, পুনরায় কেঁদে উঠলাম। আদ্রুপু, জোনাকি বোন, আমার কাঁদছিস কেন? ভয় পেয়েছিস? বাবু ঠিক আছে? কিছু বল। ওষ্ঠদ্বয় কিঞ্চিত ব্যবধান করে কিছু বলতে প্রয়াস করলেই ফোনটা হাতছাড়া হয়ে গেল। মানুষটিকে দেখার উদ্বেগ প্রকাশ করলাম। পাশ ফিরতে রোধিকের আঘাতপ্রাপ্ত মুখশ্রীতে দৃষ্টি নিবদ্ধ হলো। আমি নিষ্পলক। মানুষটি আমার সামনে দাঁড়িয়েছে, আমার হাত থেকে ফোন নিয়েছে। আদৌ কি সম্ভব? ফোনে আদ্রিতা আপুকে বলছে, ও আমার সাথে আছে, তুই ফোন রাখ, ঘণ্টাখানেকের মধ্যেই আমরা আসছি। ভাই, তুই কোথায়? জোনাকি তোর কাছে কিভাবে? তুই দেশে ফিরে এসেছিস? হ্যাঁ এসেছি, রাখছি, বাড়ি এসে বাকিটা বলছি। তিনি ফোন কেটে আমার পাশে বসলেন। আমি এখনও ঘোরের মাঝে বিরাজমান। কাঁপা কাঁপা হাত জোড়া দ্বারা রোধিকে স্পর্শ করলাম। এটা আমার হ্যালুসিনেশন নয় তো, নাকি স্বপ্ন? যদি স্বপ্ন হয় তাহলে জনম জনম এটা স্বপ্ন হিসেবে থাকুক। পরক্ষণে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিলাম রৌধিককে। হাও মাও করে কেঁদে উঠলাম। রৌধিক আমার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। আমার কান্নার গতি তুলনামূলক বেড়ে গেল। আশ্বাসে সুরে বললেন, জোনাকি কেঁদো না, দেখো এই তো আমি। এমনভাবে কাঁদছ যেন মরে গেছি আমি। দৃঢ় করে মুড়িয়ে নিলাম। অশ্রু মিশ্রিত কণ্ঠে বললাম, কি বলছেন এইসব? আপনার কিছু হবে না। কিন্তু তুমি এমনভাবে কাঁদছ, মনে তো হচ্ছে আমি নেই। মুখ তুলে চাইলাম। অজস্র চুমুতে ভরিয়ে দিলাম তাকে। রোধিক শুধু চেয়ে রইলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, আপনি নাকি অ্যাক্সিডেন্ট করেছেন? আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে? রোধিকের মাথায় হাতে পায়ে মোটা ব্যান্ডেজ, এমনকি ললাটের পাশ ঘেঁষেও মোটা ব্যান্ডেজ। আমি হাত ছুঁয়ে দিলাম। বললাম, ওরা বলছিল আপনি আপনি নাকি মরে গেলে বুঝি খুশি হতে? আঙ্গুলের সাহায্যে ওষ্ঠদ্বয় ঠেকিয়ে থামিয়ে দিলাম তাকে। মাথা নাড়িয়ে না বোধক বোঝালাম। তৎক্ষণাৎ প্রবেশ করলেন নার্স এবং রিসিপশনিস্ট। হাসির আধো আধো রেখা টেনে বিনয়ী সুরে বলেন, সরি মিসেস জোনাকি, আপনাকে ভুল ইনফর্ম দেওয়ার জন্য। আসলে আপনার হাজব্যান্ড ভর্তি হয়নি, অন্য রোধিকের নাম ছিল। তিনি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছেন। আমি ভুলবশত তার নাম বলে ফেলেছিলাম। দুঃখিত, আমি অনেক অনুতপ্ত। তবে আপনাদের স্বামী স্ত্রীর ভালোবাসা দেখলাম। বেঁচে থাকুক এমন ভালোবাসা। আমি প্রত্যুত্তরবিহীন। তিনি প্রস্থান করলেন। আমি নির্বাক হয়ে রোধিকের বুকে মুখ গুজে দিলাম। আঁকড়ে ধরে রইলাম। অনুভব করলাম পূর্ণ আমি পূর্ণ। আমার ন্যায় সুখী বর্তমানে কেউ নেই পৃথিবীতে, কেউ নেই। সামান্য এতটুকুতে এই অবস্থা মিসেস রোধিক। বলি, সত্যিই যদি মরে যেতাম তাহলে হয়তো এক বিন্দু শান্তি পেতাম না। না, শান্তি দিতাম না। প্রয়োজনে আমি আগে চলে যাব। এভাবে বলো না, বুকে লাগে জোনাকি। অনেক কষ্টে তোমাকে ফিরে পেয়েছি, আর হারাতে দিচ্ছি না। পাশাপাশি শুয়ে আছি আমি আর রোধিক। ইভু ভাইয়াকে ফোন করেছেন তিনি। এলেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। বাড়ির কেউ রৌধিকের অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানেন না। রৌধিক করার নিষেধাজ্ঞা। সবাই চিন্তা করবে। ইভু ভাইয়াকেও বারণ করে দিয়েছেন। রৌধিক আর আমার একার পক্ষে এই অবস্থায় বাড়িতে যাওয়া অসম্ভব। না হলে ইভিকেও জানাতেন না।
ইবু ভাই উপস্থিত হলেন। কিভাবে অ্যাক্সিডেন্ট করেছেন জানতে চাইলেন। বাড়িতে ফেরার পথে উল্টো দিক থেকে গাড়ি এসে ধাক্কা দিয়েছে। অতঃপর ইবু ভাইয়ের রিসেপশনে গেলেন, টাকা পে করে এলেন। অতঃপর আমাদের নিয়ে যাওয়ার জন্য এলেন। রোদেরকে ধরে ধরে নিচ অব্দি নিয়ে গেলেন। আমিও ধরেছি একটু।